আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। কম্পিউটারের তথ্য প্রযুক্তি ক্লাসে আজকে হচ্ছে আমরা বিভিন্ন মোবাইল প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলবো। আমরা আজকে ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলবো। সো আজকে টপিকসটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, অ্যাট দ্য সেম টাইম চেষ্টা করবো হচ্ছে নোট করে করে পড়ার জন্য, যেন হচ্ছে ক্লাসটা করার পাশাপাশি আপনার একটা নোট দাঁড়িয়ে যায়, আপনার সময়টা কাজে লাগে, যেন পরবর্তী সময় খুব সহজে রিভিশন করে নিতে পারেন। সো দেরি না করে আমরা ক্লাসে শুরু চলে যাচ্ছি। সো আজকে আমরা অনেকগুলো টপিকস নিয়ে কথাবার্তা বলবো, বেশ গুরুত্বপূর্ণ টপিকস, প্রিলিভ পার্সপেক্টিভে বলি, রিটেনের পার্সপেক্টিভ বলি। দুইটা সিলেবাস প্রায় যেহেতু সেম, সো দুইটা টপিক্স কিন্তু অনেক বেশি মানে রিলেটেড, রিটেন বা প্রিলি। সো আমরা প্রিলির পার্সপেক্টিভ থেকে যেমন কথাবার্তা বলবো, এট দ্য সেম টাইম বলে দেওয়ার চেষ্টা করবো কোন কোন টপিকগুলো রিটেনের ক্ষেত্রেও আসে। সো আমরা আসলে আজকে যেই টপিকগুলো নিয়ে কথা বলবো, যদি প্রিভিয়াস বিসিএস এর ইয়ার গুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন থেকে কিন্তু টানা তিনটা বিসিএস 35, 36, 37-এ প্রশ্ন এসেছিল। মোবাইল প্রযুক্তি নিয়ে প্রশ্ন এসেছিল 32তম বিসিএস এ। দেন হচ্ছে সেলুলার নেটওয়ার্ক যে প্রজন্ম আছে, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল 44 ও 35তম বিসিএস এ। ডাব্লিউ নিয়ে প্রশ্ন এসেছিল, আইপি অ্যাড্রেস নিয়ে প্রশ্ন এসেছিল, ওয়েব সার্ভার নিয়ে প্রশ্ন এসেছিল, ইউআরএল, ক্লাউড কম্পিউটিং দেখেন কত বেশি গুরুত্বপূর্ণ, 45, 44, 43, 41, 37 অনেকগুলো বিসিএস এসেছে। তো বোঝাই যাচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু আপনার প্রিলিমিনারি কয়েকটা নাম্বার এনশিওর করার ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। সো সেল সিগন্যাল এনকোডিং ব্যাপারটা কিরকম ধরনের, আমি একটু সহজ করে আগে বলি, তারপরে একটু বুকিশ কথাবার্তা বলবো। দেখেন, মনে করেন হচ্ছে আপনি আপনার আম্মাকে ধরেন হচ্ছে ফোন দিলেন, ঠিক আছে? তো এই যে আপনি কল দিলেন, তখন বেসিক্যালি কি অনেকগুলো সেলের মতো করে আপনার হচ্ছে নেটওয়ার্কটা ভাগ করা থাকে, ঠিক আছে? ভাগ করা থাকে। এই যে সেলের মধ্যে ভাগ করা থাকে, বিভিন্ন সেলে সেলে ভাগ করা থাকে, এই সেলে আসলে খুঁজে আপনার ফোনটা যখন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অনুসারে খুঁজে বা কোড অনুসারে খুঁজতে পারে। সো এইটা যখন মিলে যায় মানে আপনার যে আম্মার কানেকশনের সাথে, তখন কি হয়, আপনার আম্মা হচ্ছে আপনার ফোনটা কিন্তু ধরতে পারে। খুব সহজ করে বললাম। ব্যাপারটা কিরকম টাইপের, এই যে আপনার যে ফোনের যে কানেকশন, সেটা হচ্ছে যে আপনার একটা সেল সিগন্যালের মধ্যে যায়। সেই সিগন্যাল গুলো কয়েকটা ভাগে ভাগ করা থাকে, সেটা হতে পারে আপনার কোনো কোড অনুসারে, হতে পারে কোনো ফ্রিকোয়েন্সি অনুসারে, যে ভাগ করা থাকে সেই ভাগ করা অনুসারে কি পরে হচ্ছে আপনার অপর প্রান্তে রিসিভ করে সে হচ্ছে আপনার ডেটাটা। সো এনকোডিং পদ্ধতির সাহায্যে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যাল সমূহ পৃথক করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় হচ্ছে কি সিগন্যাল এনকোডিং। অর্থাৎ আপনি আপনার আম্মাকে ফোন দিছেন, এই যে সিগন্যালটা আলাদা হয়ে আপনার আম্মার কাছে যাচ্ছে, এই যে ট্রান্সমিটার থেকে আপনার অঞ্চল থেকে একটা সিগন্যালটা প্রেরিত হয়ে সেটা পৃথক হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে কি সিগন্যাল এনকোডিং। এখন এই যে সিগন্যাল এনকোডিং হয়, সেটা বেসিক্যালি হচ্ছে দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে কি এফডিএমএ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, বা সিডিএমএ বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই দুইটা প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়। সরি। সো আপনি ফোন দিচ্ছেন আপনার কোনো একজন আত্মীয়কে, এই যে আপনার প্রেরিত ট্রান্সমিট করা আপনার প্রেরক অঞ্চল থেকে যে সিগন্যালটা আছে, সেটা পৃথক করার যে ওয়ে, সেটা বেসিক্যালি দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা এফডিএমএ, বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ। তো একটু যদি পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি, বিষয় কি সিগন্যাল আলাদা করার উপায়, নাম দেখেই যায় চেনা। এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এখানে কি হয়, আলাদা ফ্রিকোয়েন্স ব্যান্ড ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে বেসিক্যালি কি হয়, ফ্রিকোয়েন্সিটা কিন্তু ম্যাচ করানোর চেষ্টা করা হয়। অর্থাৎ আপনার ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু অন্য একজনের ফ্রিকোয়েন্সি মিলবে না, সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? আর যেখানে সিডিএমএ তে কি করা হয়, ইউনিক কোড ব্যবহার করা হয়। তার মানে সেম ফ্রিকোয়েন্সির মধ্যে, মানে ফ্রিকোয়েন্সি ধরেন হচ্ছে সেম, সেম ফ্রিকোয়েন্সি কোড হচ্ছে ডিফারেন্ট। এক্ষেত্রে সুবিধা কি, আপনি হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের সাথে কিন্তু অনেকের সাথে কানেক্টেড হইতে পারবেন। অর্থাৎ আপনি আপনার আম্মার সাথে কথা বলতেছেন বা আপনি হচ্ছে আপনার বাবার সাথে কথা বলছেন, আপনার দুজনের ফ্রিকোয়েন্সিটা সেম, এক ফ্রিকোয়েন্সি কথা বলতে পারতেছেন, বাট আপনাদের কোডটা ডিফারেন্ট। এটা হচ্ছে কি সিডিএমএ ফ্রিকোয়েন্সি ব্যবহার। যেহেতু এফডিএমএ তে প্রত্যেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কি আলাদা কি ফ্রিকোয়েন্সি পায়। আর এক্ষেত্রে কি হবে, সবাই একই, এটা একাই না, একই ফ্রিকোয়েন্সি শেয়ার করে, অর্থাৎ সব ব্যবহারকারী ফ্রিকোয়েন্সি কি সেম থাকে। ওকে। সো মোবাইল ফোনের যে প্রযুক্তি, যে সিস্টেমটা যায় কিভাবে যায়, খুব চিন্তা করেন যে আপনি কথা বলতেছেন, আপনি হচ্ছে উৎস, ঠিক আছে?
আপনি হচ্ছেন উৎস, সেই উৎস থেকে আপনি হচ্ছে ডেটা ট্রান্সমিট করেন, ডেটা ট্রান্সমিট করেন। এই ডেটাটা পরে হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কিন্তু যাতায়াত করে, কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল ইউনিট। আপনার প্রেরক অঞ্চলে একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা। এই অ্যান্টেনা কি করে, সে হচ্ছে আপনার সিগন্যালটা কি কোনো একটা প্রান্তে নিয়ে যাবে, কোনো একটা স্যাটেলাইটে নিয়ে যায় বা কোনো একটা প্রান্তে নিয়ে যায়, সেই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে প্রারক মানে প্রাপক অঞ্চলে যে অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনা কি সেটা হচ্ছে রিসিভ করে, এটা হচ্ছে রিসিভার, রিসিভার। দেন অপর প্রান্তে যে মানুষটা আছে সে কিন্তু শুনতে পারে। সহজ করে বললে কি দাঁড়াচ্ছে, আপনি আপনি কথা বলতেছেন আর ট্রান্সমিট করতেছেন কিসের মাধ্যমে, একটা অ্যান্টেনার মাধ্যমে, কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। সেটা হচ্ছে প্রাপক যে প্রান্ত আছে তার অ্যান্টেনার হয়ে সে রিসিভ করে, ঠিক আছে। সো কি কি লাগতেছে এখানে দেখেন তো, কন্ট্রোল ইউনিট লাগতেছে, লাগতেছে কি ট্রান্সিভার, ট্রান্সিভার মানে কি ট্রানজিট করা, ট্রানজিট করা, আর কি রিসিভ করা, রিসিভ করা, ঠিক আছে। আর হচ্ছে কি অ্যান্টেনা সিস্টেম, ওকে, সরি। সো আমরা যদি একটু বর্তমানে যে চার ধরনের যে মোবাইল বা সেলুলার সেট দেখা যায় তাদের নিয়ে যদি কথা বলি, সাধারণ ফোন, স্মার্টফোন, ট্যাব, আর হচ্ছে ফ্যাবলেট। এগুলা নিয়ে আপনারা সবাই অনেক বেশি পরিচিত, খুব সময় নষ্ট করবে না। বাট আপনাদের যে জিনিসটা প্রশ্ন নিশ্চয় চলে এসেছে যে তাহলে ট্যাব আর ফ্যাবলেট এই দুইটার মধ্যে আসলে পার্থক্য তাহলে কি, ঠিক আছে। সে পার্থক্য নিয়ে কথা বলবো। ট্যাব বেসিক্যালি হচ্ছে একটু নর্মালি একটু বড় হয়, অর্থাৎ 7 থেকে 12 ইঞ্চি বা তার বেশি হয়। বাট ফ্যাবলেটটা কিন্তু একটু তুলনামূলক ছোট হয়, 5.5 থেকে 7 ইঞ্চির মতো হয়। এই ট্যাবের মধ্যে সাধারণত কল করার কোনো সুবিধা থাকে না, বাট ফ্যাবলেটে কি আপনি কল করতে পারবেন, অর্থাৎ কি একটা বলা যায় কি স্মার্টফোন প্লাস ট্যাব, স্মার্টফোন প্লাস যে ট্যাব, এই যে কম্বিনেশনটা, আপনি কথাও বলতে পারতেছেন এট দ্য সেম টাইম স্ক্রিনটা একটু মোটামুটি বড় পাচ্ছেন, সেই কাজগুলো করতে পারতেছেন। এই ট্যাবটা যেহেতু একটু আকারে বড়, কম পোর্টেবল, আপনি কিন্তু পকেটে ঢুকাতে পারবেন না, একটু বড় যেহেতু বহন করা সমস্যা। বাট যেহেতু ফ্যাবলেট একটু ছোট, আপনি কিন্তু সেটাকে বহন করতে পারবেন, মানে সহজে পোর্টেবল। মূল্য তুলনামূলক ওটা বেশি হয় ট্যাবে, বাট হচ্ছে ফ্যাবলেটে একটু সস্তা হয়, ঠিক আছে। আমরা এখন মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। সো সরি, একটু ঠান্ডা লেগেছে তাই একটু চা খেয়ে নিলাম। আচ্ছা, মোবাইল অপারেটিং সিস্টেম বেসিক্যালি কি, অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা মোবাইলের সব অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের উপকরণগুলো পরিচালনা করে। খুব সহজ করে বলতেছি, দেখেন খেয়াল করে। দেখেন আমরা যখন মাইক্রোসফটের কথা বলি, উইন্ডোজের কথা বলি, উইন্ডোজ তো বেসিক্যালি কি করে, আপনি হচ্ছে মানুষ, ঠিক আছে। আপনি কি করেন, আপনি হচ্ছে সিপিইউটা অন করলেন, আপনি হচ্ছে কিবোর্ড দিয়ে কাজ করছেন, মাউস দিয়ে কাজ করছেন। আপনি ধরেন হচ্ছে যে পাওয়ার পয়েন্ট অন করলেন বা হোয়াটসঅ্যাপ অন করেন হচ্ছে আপনার ল্যাপটপে বা পিসিতে। এই যে হার্ডওয়্যারের সাথে যে একটা সফটওয়্যারের যে সমন্বয় সাধন করা, যে হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর প্রত্যেকটা স্মার্টফোনের একটা নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে, যাকে বলা হয় কি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম। বিশ্বের প্রথম যে মোবাইল ফোন অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে কি পালম ওএস, এটি হচ্ছে 1996 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর সর্বাধিক বর্তমান যে বিশ্ব আছে, সেই সর্বাধিক বর্তমান বিশ্বে সর্বাধিক যে প্রচলিত অপারেটিং সিস্টেম গুলো আছে কি কি, অ্যাপেলের আইওএস, আমরা জানি গুগলের হচ্ছে অ্যান্ড্রয়েড, মাইক্রোসফটের হচ্ছে উইন্ডোজ, নোকিয়ার হচ্ছে সিম্বিয়ান, রিচার্ডস ইন মোশনের হচ্ছে ব্ল্যাকবেরি, আর স্যামসাং হচ্ছে বাডা। এগুলো বেসিক্যালি হচ্ছে কি আপনার বিভিন্ন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম, ওকে। আমরা প্রথমত অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলবো। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে লিনাক্স কার্নেলের উপর নির্ভর করে টাচ স্ক্রিন স্মার্টফোনের জন্য নির্মিত, এবং এর নির্মাতা হচ্ছে গুগল, ঠিক আছে, গুগল। এখন এই যে কার্নেল, তার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং করে, অর্থাৎ একসাথে অনেকগুলা কাজ করতে পারে, মাল্টি ইউজার, একসাথে অনেক মানুষ ব্যবহার করতে পারে, মডিউলার ডিজাইন, অর্থাৎ কি আপনি চাইলে হচ্ছে আপনার ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন, পোর্টেবল, অর্থাৎ কি আপনি হচ্ছে সেটাকে বহন করতে পারবেন, যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোন বহন করতে পারি, ওপেন সোর্স, অর্থাৎ কি এটা সবার জন্য উন্মুক্ত থাকে। সো আমরা লিনাক্সের বা লিনাক্স যে কার্নেলের উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড তৈরি, তার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বললাম। একটা হচ্ছে কি মাল্টিটাস্কিং,
মাল্টি ইউজার, মডিউলার ডিজাইন, পোর্টেবল, ওপেন সোর্স। সো এইগুলো হচ্ছে কার্নেলের যেমন বৈশিষ্ট্য, এটা কিন্তু অ্যান্ড্রয়েডের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। সো অ্যান্ড্রয়েড হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে, পরে এটা গুগল হচ্ছে কিনে নিয়ে যায়, ঠিক আছে। সো আমরা যদি একটু অ্যান্ড্রয়েড নিয়ে একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এখানে নিচের কোনটি সঠিক? এটি নির্মাতা গুগল, ইয়েস এটা গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর, ইয়েস। এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ফিচারের জন্য তৈরি, এটাও ঠিক আছে, মানে উপরে সবগুলোই কি ঠিক। ওকে। সরি, নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? আমরা একটু আগে পড়ে আসছি যে অ্যান্ড্রয়েড সেটা হচ্ছে কি লিনাক্স কার্নেলের উপর নির্ভরশীল। সো অ্যান্ড্রয়েড হচ্ছে কি একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আচ্ছা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি ধরনের প্ল্যাটফর্ম? এটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ঠিক আছে। জাস্ট রিভার্স কিন্তু আসলেও আসতে পারে, এই জন্য একটা সম্ভাব্য প্রশ্ন হিসেবে রেখেছি। দেন আসি হচ্ছে আইওএস। আমরা নিশ্চয়ই অ্যাপেলের কথা বারবার শুনি যে আমরা অনেক সময় বলে থাকি তোর তো অ্যাপেল আছে, তো অনেক পশ, ঠিক আছে। সো এই যে আইওএস, এই আইওএসটা বেসিক্যালি হচ্ছে কি অ্যাপেল ইনকর্পোরেটেড যে প্রতিষ্ঠানটা আছে, আমেরিকান যে প্রতিষ্ঠান আছে তার একটা সৃষ্টি, ঠিক আছে। অর্থাৎ অ্যাপেল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। এইটা হচ্ছে বেসিক্যালি কি এই যে আইওএস যে অপারেটিং সিস্টেমটা আছে সেখানে কিন্তু এটা ব্যবহার করে থাকে বা এটা বাজারজাত করে। সো আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি বাজারজাত করে কি অ্যাপেল করে, ঠিক আছে। আমরা জানি এটা খুবই কমন একটা জিনিস। আমরা একটু সামনে আগাই। সো দেখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে যে আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? আমরা জানি সেটা হচ্ছে অ্যাপেল। আচ্ছা ঠিক আছে, একটু আগে আইওএস কি, আইওএস আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে এটা অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। সো আমরা জানি অ্যান্ড্রয়েড এটা অপারেটিং সিস্টেম, আইওএস কি অপারেটিং সিস্টেম, আমরা যদি বলি বাডা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। সো একটু মাথায় রাখা লাগবে ইনশাল্লাহ। আমরা এখন জিসিএম নিয়ে একটু পড়াশোনা করবো, সেটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এখানে আসলে স্লাইডটা যদি একটু অনেক লিখা, বাট আমার কাছে মনে হয়েছে লেখাগুলো যদি থাকে আপনি যখন পিডিএফটা পড়বেন আপনার জন্য কিন্তু এটা কাজে লাগবে, তাই আমি ইনফরমেশনগুলো রেখে দিয়েছি। এই যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা ইনিশিয়ালি কিন্তু হচ্ছে অন্য নামে ছিল, এটা ছিল হচ্ছে জিএসএম নামে, যেটা নাম হচ্ছে গ্রুপ স্পেশিয়াল মোবাইল, ঠিক আছে। পরবর্তী সময় হচ্ছে এর নাম চেঞ্জ করে আসছে হচ্ছে গ্লোবাল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। এই যে জিএসএম এর কথা বলি, এখানে বেসিক্যালি দুই টাইপের হচ্ছে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি থাকে, দুই টাইপের অ্যাক্সেস পদ্ধতি থাকে। একটা হচ্ছে কি এফডিএমএ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে টিডিএমএ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। যেটা এফডিএমএ, এখানে বেসিক্যালি কি হয়, এখানে হচ্ছে প্রত্যেকটা সিগন্যালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকে। অর্থাৎ অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আপনার এক একজন এক এক ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। আর টিডিএমএ মানে কি, টিডিএমএ মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সেম আছে বাট টাইম স্লটটা ডিফারেন্ট, দ্যাট মিনস কি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, এই যে জিসিএমটা বেসিক্যালি এটা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন হিসেবে মানে চিন্তা করা হয় বা বিবেচনা করা হয় কি দ্বিতীয় প্রজন্মের। জিসিএমটা যখন একটু আপডেট করে ফেলছে, একটু তৃতীয় প্রজন্ম দিয়ে নিয়ে গেছে, তখন সেটাকে বলে বলে হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম বা ইউএমটিএস বা বলে ইউএমটিএস, ঠিক আছে। এখন হচ্ছে এই যে জিএসএম এর কথা বলি, এটা কিন্তু রোমিং সুবিধা ছিল, অর্থাৎ কি সে বিশ্বের বিভিন্ন ব্যক্তির সাথে কিন্তু কথা বলার সুযোগ পাইতো, ঠিক আছে, অর্থাৎ রোমিং সুবিধা ছিল। এটার মধ্যে কিন্তু শর্ট মেসেজ সার্ভিস বা এসএমএস এর কিন্তু যে যাত্রা বা পথিকৃৎ সেটা কিন্তু জিএসএম এর মধ্যে ছিল। বাট জিএসএম এর এরিয়াটা কিন্তু খুব যে বেশি ছিল তা না, এটা কিন্তু সর্বোচ্চ যে দূরত্ব সেটা কিন্তু 35 কিলোমিটারের মধ্যে ছিল। আর মূলত চার ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো, 400, 900, 1800, 1900, এই চার ধরনের ফ্রিকোয়েন্সি কি জিএসএম এ ব্যবহার করা হয়। সো বোঝাই যাচ্ছে যে এখানে যে ইনফরমেশন গুলো আছে একটু মুখস্থ টাইপের জিনিসপত্র, বাট তারপরেও এই যে আমি অ্যাপডিএম এর কথা বললাম, এই যে আমরা টিডিএম এর কথাবার্তা বললাম, বা এটা কোন প্রজন্মে ব্যবহার করা হয়, বা জিসিএম যে প্রযুক্তিটা আছে সেটা আসলে কোন জিনিসটা একটা পথিকৃৎ হিসেবে কাজ করে, মানে এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস, এইগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, so মাথায় রাখা লাগবে। এট দ্য সেম টাইম এই যে জিসিএম এর পূর্ণরূপ বা এটা কোন কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। জিসিএম এর পূর্ণরূপ কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল টেলিকম, একটু দেখেন মোবাইল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে, অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। জিসিএম ফ্রিকোয়েন্সি নয় কোনটি দেখেন খেয়াল করে, আমরা যদি একটু দেখি, আমরা একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করি। 400 ছিল, 900 ছিল, 1800 ছিল, 1900 ছিল। তো দেখেন 400 ছিল, 900 ছিল, 1800 ছিল, 1900 ছিল, বাট
1400 কিন্তু ফ্রিকোয়েন্সির মধ্যে ছিল না, দ্যাট মিনস আনসার কত? 1400। সো এটা সম্ভাব্য প্রশ্ন, যদি এখান থেকে কখনো প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা এখন সিডিএমএ নিয়ে কথা বলবো। সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি, আরেকবার একটু রিভিউ করে নিব, আরেকবার একটু আলোচনা করে নিব। কোয়ালকম আবিষ্কৃত সিডিএমএ হলো একটি অ্যাডভান্স ডিজিটাল ওয়্যারলেস প্রযুক্তি, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স, এটা কি করছে? কোয়ালকম আবিষ্কার করেছে। সো প্রশ্ন আসতে পারে যে সিডিএমএ কোন কোম্পানি আবিষ্কার করে? উত্তর কি? কোয়ালকম আবিষ্কার করে। এখন নাম দেখেই তো বোঝা যাচ্ছে সিডিএমএ অর্থাৎ কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আপনি কথা যে বলছেন, আপনি যে ডেটা ট্রান্সমিট করতেছেন, সেই ডেটাগুলো কি কোডের ভিত্তি থেকে আলাদা থাকে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কি কোড থাকবে। ফ্রিকোয়েন্সি সেম হইতে পারে, কোনো সমস্যা নেই, বাট কোডগুলো কি ডিফারেন্ট হবে। অর্থাৎ কি? ইউনিক কোডিং সিস্টেম। ইউনিক কোডিং সিস্টেম বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা কলের জন্য, প্রত্যেকটা ডেটার জন্য কি আলাদা আলাদা করে একটা কোড থাকবে। সো সে কি ইউনিক কোডিং সিস্টেম পদ্ধতি ব্যবহার করে ডাটা আদান প্রদান করে। সিডিএমএ সিস্টেমে কম পাওয়ার দরকার হয়, ঠিক আছে, এটাতে কম পাওয়ার দরকার হয়, যার কারণে কি ব্যাটারির যে আয়ুষ্কাল সেটা হচ্ছে বৃদ্ধি পায়। তো এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই একে গ্রিন ফোন বলে। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, দেখেন। আপনার কাছে একটা ফোন আছে মনে করেন, আপনার ফোনটা 2 মাস পর পর নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো 2 মাস পরে নষ্ট হয়ে নিশ্চয়ই ফোনটা আপনি বারবার ইউজ করবেন, আসলে একটা ফেলে দিবেন, তাই না? যত বেশি ফোনটা আপনি পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছেন, আপনার কি ইলেকট্রনিক বর্জ্য বাড়তেছে। ইলেকট্রনিক বর্জ্য বাড়া বাড়া মানে কি? পরিবেশের ক্ষতি হওয়া। সো যেই ফোনটার আয়ুষ্কাল যত বেশি, সেই ফোন থেকে আপনার কিন্তু ইলেকট্রনিক বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা তত কম। দ্যাট মিনস কি? এটা পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতেছে না? সো যেহেতু এটা পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতেছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? গ্রিন ফোন বলা হয়। সিডিএমএ ডাটা আন্দোলন করেছে স্প্রেড স্পেকট্রাম পদ্ধতিতে। এটা মনে রাখতে হবে যে কোন পদ্ধতির মাধ্যমে সিডিএমএ ডাটা আদান প্রদান করে? স্প্রেড স্পেকট্রাম পদ্ধতিতে। আর বিভিন্ন রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা কি এগুলো বাস্তবায়ন করা হয়। বাট সিডিএম এর মধ্যে কিন্তু রোমিং সুবিধা কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। সো একটু মাথায় রাখা লাগবে যে সিডিএম এর ফুল ফর্ম কি, বা সিডিএমটা কিভাবে কাজ করে, এখানে কোন স্পেকট্রামটা ইউজ করা হয়, ঠিক আছে। একটু মনে রাখলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তো একটু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করি, দেখি কোন কোন প্রশ্ন আসলে আসতে পারে আপনার পরীক্ষার জন্য। সিডিএম এ কোন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করি? তো স্প্রেড স্প্রেড স্পেকট্রাম। সেলুলার ফোন প্রযুক্তি সিডিএমএ কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করে? কোয়ালকম। সিডিএমএ বৈশিষ্ট্য নয় কোনটি? কল খরচ কম, এই যে রোমিং সুবিধা পাওয়া কিন্তু যায় না। ওকে, আমরা এখন অ্যাট এ গ্ল্যান্স একটু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং তার যে অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলোর নাম একটু দেখার চেষ্টা করি। সো অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস। গুগল গুগল কর্পোরেশনের যে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট কর্পোরেশনের হচ্ছে উইন্ডোজ। দেন হচ্ছে হুয়ার হচ্ছে হারমোনি ওএস। স্যামসাং এর হচ্ছে বাডা। বেসিক্যালি এখানে আমি যতটুকু পড়ালাম সেই পার্টটুকু থেকেই প্রশ্ন আসে। এট দ্য সেম টাইম কোনটা কোন ধরনের অপারেটিং সিস্টেম, যেমন ওআইওএস হচ্ছে ক্লোজ অপারেটিং সিস্টেম, দ্যাট মিনস সবার জন্য উন্মুক্ত না। অ্যান্ড্রয়েড একটা ওপেন সোর্স, এটার সোর্সটা উন্মুক্ত থাকে। উইন্ডোজ কিন্তু একটা ক্লোজ সোর্স, অর্থাৎ আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। হারমোনি এটা একটা ওপেন সোর্স। আর বাটা কিন্তু দুই রকম আছে, মিক্সড আছে, অর্থাৎ ওপেন আর ক্লোজ দুইটার মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। সো একটু এগুলো মনে রাখলে কিন্তু মোটামুটি এখান থেকে আপনি আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি। হুয়াই তৈরিকৃত অপারেটিং সিস্টেম কোনটি? এটা হচ্ছে কি হারমোনি ওএস। হারমোনি ওএস, ঠিক আছে। সো মোটামুটি আমরা কিন্তু অপারেটিং সিস্টেম নিয়ে কথাবার্তা বলে ফেলেছি। আমরা এখন হচ্ছে সেলুলার যে ডেটা নেটওয়ার্ক আছে, তার যে বিভিন্ন প্রজন্ম আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এখন, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি সেলুলার নেটওয়ার্কের বিভিন্ন প্রজন্ম এখানে বলা আছে। অর্থাৎ কি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, ঠিক আছে। এখান থেকে আসলে কি মানে কোন ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এই যে ফার্স্ট জেনারেশনের কথা আমরা বলতেছি, এটা কিন্তু একটা অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক। তৃতীয় প্রজন্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক। চতুর্থ হচ্ছে হাই স্পিড আইপি নেটওয়ার্ক। পঞ্চম হচ্ছে কি ওয়্যারলেস ওয়েব নেটওয়ার্ক, ঠিক আছে। তো এই যে টার্মগুলা কোন জেনারেশনে আমরা কি নামে সম্মোহিত করতেছি বা হচ্ছে বলছি, সেটা কিন্তু একটু মনে রাখা লাগবে। ফার্স্ট জেনারেশন কি অ্যানালগ, সেকেন্ড জেনারেশন ডিজিটাল, থার্ড জেনারেশন হচ্ছে আইপি বা ইন্টারনেট প্রোটোকল, ফোর্থ জেনারেশন হচ্ছে হাই স্পিড আইপি, আর পঞ্চম হচ্ছে কি ওয়্যারলেস ওয়েব নেটওয়ার্ক, ঠিক আছে।
সো এবার আসি হচ্ছে আমরা অ্যানালগ যে সেলুলার নেটওয়ার্ক আছে সেটা নিয়ে কথা বলবো। সরি। সো অ্যানালগ সেলুলার যে নেটওয়ার্ক, এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে তা না, বাট একটু যে ব্যাপারগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এটা হচ্ছে যে সালটা, এটা 1979 সাল থেকে 1990 সালে। এটা প্রথমে হচ্ছে জাপানের যে নর্ডিক মোবাইল টেলিফোন এনএমটি সেটা হচ্ছে চালু করে, ঠিক আছে। এই কোম্পানিটা চালু করে হচ্ছে 1979 সালে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক। এই সিস্টেমের নেটওয়ার্ক ছিল অনিরাপদ, দ্যাট মিনস কি আনএনক্রিপ্টেড, অর্থাৎ কি এখানে তথ্য চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতো। আর এখানে যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হতো সেটা কি ছিল, এফডিএমএ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে কিন্তু অর্ধ পরিবাহী যে মেমোরি, সেই মেমোরি কিন্তু ব্যবহার করা হইতো, আর এখানে কিন্তু মাইক্রো প্রসেসর ছিল। সো এখানে প্রথম যে, অর্থাৎ একদম প্রথম দিকের ফোনগুলো যদি আপনি খেয়াল করে দেখেন বা আপনি যদি একটা সার্চ দিয়ে দেখেন, দেখবেন যেগুলো কিন্তু একটু বড় আকারের হয়। সো একদম প্রথম যে মোবাইল ফোনটা ছিল ফার্স্ট 1G যেটাকে বলে, সেটা ছিল মটোরোলা ডায়ানটেক 8000X, ঠিক আছে। সো প্রশ্ন আসে যে 1G যে মোবাইল নেটওয়ার্কটা তৈরি হয়েছিল তার প্রথম ফোনের নাম কি, সেটা হচ্ছে কি মটোরোলা ডায়ানটেক 8000X, ঠিক আছে। সো ফার্স্ট জেনারেশনে যদি কথাবার্তা বলতে চাই, যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এখানে ডেটা আদান প্রদান করাটা একটু অনিরাপদ ছিল। এখানে হচ্ছে এফডিএমএ বা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কিন্তু ব্যবহার করা হতো, ঠিক আছে। তো আশা করি ফার্স্ট জেনারেশনের যে ইম্পর্টেন্ট টার্মগুলো সেগুলো আলোচনা করে করে ফেলেছি। সরি, এবার আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেটা ছিল হচ্ছে 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেকেন্ড জেনারেশনের যে ফোনটা সেটা হচ্ছে 1991 সালে ফিনল্যান্ডে হচ্ছে আবির্ভূত হয়, ফিনল্যান্ডে, ঠিক আছে। ভয়েসকে নয়েজ মুক্ত করার জন্য হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের আবির্ভাব ঘটে। এখানে রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো, রেডিও সিগন্যাল কি ব্যবহার করা হতো। সর্বপ্রথম যে প্রিপেড যে পদ্ধতির কথা আমরা বলি, সেই প্রিপেড পদ্ধতি কিন্তু হচ্ছে এই সেকেন্ড জেনারেশনে চালু হয়। জিএসএম, জিপিআরএস, সিডিএমএ, এফডিএমএ, টিডিএমএ ইত্যাদি যে প্রযুক্তি, তার যে শুরু বা তার যে যাত্রা সেটা কিন্তু দ্বিতীয় প্রজন্ম থেকেই শুরু হয়। প্রথম জিএসএম নেটওয়ার্ক হচ্ছে রেডিও লিনজা, ঠিক আছে। আর এই যে 2G নেটওয়ার্কের কথা আমরা বলছি, যেখানে কিন্তু অনেকগুলো প্রযুক্তি আমরা ব্যবহার করি। তো সেখানে প্রথম যে ফোনটা ছিল, আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, আইবিএম সাইমন, সেই আইবিএম সাইমন ছিল হচ্ছে প্রথম ফোন। সো আইবিএম সাইমনকে বিশ্বের প্রথম স্মার্টফোনও কিন্তু বলা হয়ে থাকে। আর এখানে ডেটা যখন ট্রান্সমিশন হইতো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, যখন ডেটা আমি পাঠাতাম, সেক্ষেত্রে কিন্তু সার্কিট সুইচ কিন্তু ব্যবহার করতাম, ঠিক আছে। সর্বোচ্চ স্পিড 64 কিলোবাইট পার সেকেন্ড। সো এই বুঝাই যাচ্ছে যে এখানে অনেক ইনফরমেশন কথাবার্তা আছে, জাস্ট তারপরে একটু ভালো করে পড়ে মনে রাখা লাগবে, যেন আসলে আপনি সলভ করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা থার্ড জেনারেশনের কথা বলবো, বা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল যে নেটওয়ার্ক সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। সো এখানে হচ্ছে আগে ছিল সার্কিট সুইচিং, যেখানে ছিল ডেটা ট্রান্সমিশনের যে একটা ওয়ে, সেই সার্কিট থেকে এখন চলে আসছে প্যাকেট সুইচিং, এখনো চলে আসছে কি প্যাকেট সুইচিং। অর্থাৎ 3G তে কি হয়, আমার ডেটা ট্রান্সমিশনের জন্য কি আমার প্যাকেট সুইচিং যে পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। 2001 সালের যে 1 অক্টোবর আছে, জাপানের যে এনটিটি ডোকোমো তারাই সর্বপ্রথম বাণিজ্যিকভাবে আমার 3G নেটওয়ার্ক চালু করে। ডাব্লিউসিডিএমএ বা ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজির ব্যবহার হয় হচ্ছে এই তৃতীয় প্রজন্মের সূচনা করে। দেন এই যে ডাব্লিউসিডিএমএ অর্থাৎ কি ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সেটা বর্তমানে নাম হচ্ছে ইউএমটিএস বা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম নামে পরিচিত। আর এখানে ডেটা স্থানান্তর কি অনেক বেশি হাই স্পিডে কিন্তু হয়ে থাকে। এর যে ডাটা ট্রান্সফার সেটা 2 মেগাবাইট পার সেকেন্ডের অধিক হয়। এই যে মোবাইল ব্যাংকিং বা ই কমার্স ইত্যাদি কিন্তু থার্ড প্রজন্মের কিন্তু যাত্রা শুরু করে, মোবাইল ব্যাংকিং বা ই কমার্স, ঠিক আছে। সো একটু আমরা আগাবো। আমরা হচ্ছে 3G ব্যবহার দেখতে পাচ্ছি, জিপিএস এর ব্যবহার করা হয়, টেলিমেডিসিনে ব্যবহার করা হয়, বা উচ্চ গতির যে ইন্টারনেট সেখানে ব্যবহার করা হচ্ছে, লোকেশন বেস সার্ভিস, ভিডিও কনফারেন্স, ভয়েস এন্ড ডাটা ট্রান্সফার, ভিডিও অন ডিমান্ড, মোবাইল টিভি, অডিও অন ভিডিও ডাউনলোড, খুবই নর্মাল জিনিসপত্রগুলো আপনারা জানেন। এখানে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে 3Gর কিন্তু ব্যবহারটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু বেড়ে গিয়েছিল, হ্যাঁ। সো হাই স্পিড আইপি নেটওয়ার্ক বা ফোর্থ জেনারেশন, এখানে হচ্ছে যে গতিটা সেটা ছিল 3Gর চেয়ে প্রায় 50 গুণ বেশি, খুবই ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। এখানে হচ্ছে যে আলট্রা ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা সেটা হচ্ছে প্রদান করা হয়। আর আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন হচ্ছে
এই 4G স্ট্যান্ডার্ডটাকে প্রস্তুত করেছেন আইটিও বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আগে কি ছিল, প্যাকেট বা সার্কিট সার্কিট সুইচিং ছিল, তার পরিবর্তে কি চলে আসছে, আইপি। দেখেন প্রথমে কি ছিল, সার্কিট সুইচিং, তারপরে কি আসলো প্যাকেট সুইচিং, তারপরে কি আসলো ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। দেন কি এটা হচ্ছে 100 মেগাবাইট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করে, সেটা হচ্ছে চলনশীল ডিভাইসের ক্ষেত্রে। আর স্থির ডিভাইসের ক্ষেত্রে এটা হচ্ছে কি 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত কি সম্ভব। 2006 সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম হচ্ছে 4G সেবা চালু করা হয়। আর বাণিজ্যিকভাবে দুই ধরনের 4G প্রযুক্তি স্থাপিত হয়েছে, একটা হচ্ছে মোবাইল ওয়াইম্যাক্স, একটা হচ্ছে কি লং টার্ম এভলিউশন বা এলটি। প্রশ্ন আসে যে এলটি আসলে কোন প্রজন্মের, উত্তর হচ্ছে কি চতুর্থ প্রজন্মের বা ফোর্থ জেনারেশনের, ঠিক আছে। তো একটু তথ্যগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, একটু আগাবো আমরা, আমরা আসলে হচ্ছে পঞ্চম জেনারেশন বা ফিফথ জেনারেশন চলে এসেছি। সো এটা হচ্ছে 2020 সাল থেকে বর্তমান পর্যন্ত আছে, এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW, চারটা ডাব্লিউ কিন্তু, ঠিক আছে। ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, অর্থাৎ তারবিহীন যে বিস্তর যে যোগাযোগের ব্যবস্থা, সেটাকে আমি 5G বলতে পারি। সো 2018 সালে দক্ষিণ কোরিয়া হচ্ছে প্রথমবারের মতো কিন্তু 5G চালু করেছিলেন। আর 2020 সালের মধ্যে 5G কে বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী সহজলভ্য করার পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল তখনই। এই যে মাল্টিপল ইনপুট মাল্টিপল যে আউটপুট, সেটা কি এই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়েছে 5Gর ক্ষেত্রে, মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট। আর এটা 4Gর তুলনায় কিন্তু 10 গুণ বেশি কর্মক্ষমতা প্রদানে সক্ষম। একটু দেখছি আমরা যে আমাদের 4G কিন্তু 3G ছিল 50 গুণ ছিল, সেই 4G এর চেয়ে 10 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন কি 5G। বিশ্বের প্রথম দেশে, পুরো দেশে মানে পুরা দেশে হচ্ছে 5G নেটওয়ার্ক নিশ্চিত করে কি বাহরাইন। প্রথম 5G নেটওয়ার্ক চালু করে হচ্ছে দক্ষিণ কোরিয়া 2018 সালে, বাট পুরা দেশ হিসেবে 5G নেটওয়ার্ক নিশ্চিত করে কি বাহরাইন। বিশ্বের প্রথম 5G নেটওয়ার্ককারী স্মার্টফোনের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10, ঠিক আছে। সো বুঝাই যাচ্ছে মানে খুবই মানে ইনফরমেটিভ জিনিসপত্র। সো এইখানে চার্ট দেয়া আছে, সেই চার্টের মধ্যে কিন্তু পার্থক্য দেয়া আছে। তো সেই পার্থক্য দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কেমন ছিল, ডাটা রেট কেমন ছিল, অ্যাট দ্য সেম টাইম কোনটার বৈশিষ্ট্য আর কোনটাতে কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ফোর্থ জেনারেশনে কিন্তু এলটি প্রযুক্তি বা ওয়াইফাই প্রযুক্তি, আর ফিফথ জেনারেশনে কিন্তু ডাব্লিউ ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে র্যাড ব্যবহার করা হয়েছে। সো আপনাকে মনে রাখা লাগবে যে আসলে আপনি কোন প্রজন্মের ক্ষেত্রে আপনি কোন ধরনের হচ্ছে টেকনোলজি ব্যবহার করেছেন। যেমন প্রথম প্রজন্মে কি অ্যানালগ সেলুলার, দ্বিতীয় প্রজন্মে কি ছিল ডিজিটাল সেলুলার, তৃতীয় প্রজন্মে সিডিএমএ, ইউএমটিএস, এজ, ঠিক আছে। দেখেন এখান থেকে কিন্তু প্রশ্ন আপনার পরীক্ষাতে বেশি আসবে, অর্থাৎ কোন প্রজন্মের ক্ষেত্রে আপনি কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন। সো খুব ভালো করে এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। সো আমরা যদি একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি প্রিভিয়াস ইয়ার ধরে ধরে, প্রথম হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠানটি 4G স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণে সম্পৃক্ত। আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি, বুঝাই যাচ্ছে এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কিন্তু আছে। সো আরো কিছু একটু প্রশ্ন দেখি যেগুলো আসতে পারে বা সম্ভাব্য প্রশ্ন। 4G এর গতি 3G এর তুলনায় কত গুণ বেশি, আমরা দেখলাম হচ্ছে 50 গুণ কিন্তু বেশি। নিচের কোন কোম্পানি সর্বপ্রথম পরীক্ষামূলক ভাবে 3G মোবাইল ফোনে ব্যবহার শুরু করেন, আমরা দেখছি এনআইটি ডোকোমো, জাপানের এনআইটি ডোকোমো, ঠিক আছে। কোন প্রজন্ম মোবাইলের ক্ষেত্রে এলটি স্ট্যান্ডার্ড, এলটি মানে গেছিল লং টার্ম এভুলেশন, ইয়াস, এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম। 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইলের ক্ষেত্রে কোন স্ট্যান্ডার্ডে গঠিত হয়, সেটা হচ্ছে র্যাট বা রেডিও অ্যাক্সেস টেকনোলজি, ঠিক আছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা সরবরাহ করে কি 5G দক্ষিণ কোরিয়া 2018 সাল থেকে। চারটা ডাব্লিউ, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কোন প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য, আমরা জানি নিশ্চয়ই সেটা হচ্ছে কত, পঞ্চম প্রজন্ম। আচ্ছা, সো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো জিনিসপত্র নিয়ে পড়াশোনা করলাম, আর যেগুলো কিন্তু হচ্ছে আপনার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে একটু মনে রাখা লাগবে। সো প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্মের যে মোবাইল ফোনের জেনারেশনের যে একটা রেভলিউশন বা কি বলবো এটাকে, যে বিবর্তন যে হলো, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারার কথা। সো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, একসময় ছিল সার্কিট সুইচিং, সেখান থেকে আসলো প্যাকেট সুইচিং, সেখান থেকে আসলো আইপি অ্যাড্রেস। সো চেঞ্জ করে করে কিন্তু আমরা আগে এগিয়েছি, ঠিক আছে। সো
কোন কোন প্রজন্মে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হতো সেগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পড়বো, জাস্ট এগুলা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই একটু আলোচনা করে গেলে বেটার। অর্পানেট, অর্পানেটের পূর্ণরূপ কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। এটা হচ্ছে 1969 সালে যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা যে বিভাগ আছে পেন্টাগন, দেশের 4টি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলকভাবে যে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে তাকে বলা হচ্ছে অর্পানেট। অর্পানেট বন্ধ হয়ে যায় হচ্ছে 1990 সালে। ইন্টারনেট জনক বলা হয় হচ্ছে বিন্ডন গ্রেস রেফকে। বাংলাদেশ প্রথম অনলাইন এটা চালু হয়ে হচ্ছে কত 4 জুন 1996 সালে। এসএমটি মানে কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কে আহ যুক্ত করে ইমেল করার একটি গুরুত্বপূর্ণ মেইল প্রোটোকল কোনটি? হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কিছু তথ্য দেখবো একটু। এইচটিটিপি মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইপি অ্যাড্রেস প্রদান করে যুক্তরাষ্ট্রের আইএনএ, ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। আইপি অ্যাড্রেস সহজে মনে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ আইপি অ্যাড্রেস গুলো অনেক বড় হয়, এগুলো মনে রাখা অনেক ডিফিকাল্ট, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডোমেইন নেম ব্যবহার করি। অর্থাৎ প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের সাপেক্ষে একটা ডোমেইন নেম দেওয়া হয়। দেন আইপি অ্যাড্রেসের ভার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে IPv4, এখানে 32 বিট ব্যবহার করি। IPv6 এখানে হচ্ছে 128 বিট ব্যবহার করে থাকে। সো এখানে বেসিক্যালি হচ্ছে যখন 38 IPv4 ব্যবহার করি আমরা হচ্ছে এই যে 8888, অর্থাৎ 4 8 8 8 4টা 32, ঠিক আছে, এরকম ভাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। বর্তমানে প্রচলিত আইপি অ্যাড্রেস ভার্সন কোনটি? সেটা হচ্ছে IPv4, মানে এটাই বেশি ব্যবহৃত হয়। HTML পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন ভুল করবেন না, একটা হচ্ছে এইচটিটিপি, একটা হচ্ছে HTML, ঠিক আছে। জেনেভায় অবস্থিত ইউরোপিয়ান ল্যাবরেটরি ফর পার্টিকলস ফিজিক্স সার্ন এ কাজ করার সময় সর্বপ্রথম HTML আবিষ্কার করেন কি? টিম বার্নার্স-লি। সরি, টিম বার্নার্স-লি একাধারে হচ্ছে ডাব্লিউ ওয়েব ব্রাউজার, HTTP HTML জনক, ঠিক আছে। খুবই মানে বোঝাই যাচ্ছে খুব মুখস্থ টাইপের পড়াশোনা এই বারটাতে, যে একটু মনে রাখা লাগবে কেন, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, সো আমরা একটু ডোমেইন নিয়ে কথাবার্তা বলবো। ডোমেইনটা বেসিক্যালি আসলে কেন লাগে? দেখেন, আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা কিন্তু ডোমেইন নেম ব্যবহার করে কিন্তু সব সহজে মনে রাখতে পারি। সো এটাকে বলছে টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। এই টপ লেভেল ডোমেইন দ্বারা বোঝা যায় আসলে কি এটা কোন ধরনের সার্ভিস দেয় বা কোন ধরনের কাজ করতেছে। সো .com দ্বারা বেসিক্যালি কি বোঝাচ্ছে? বাণিজ্যিক প্রতিষ্ঠান। .net দ্বারা বলছে নেটওয়ার্ক সার্ভিস। .edu মানে কি? শিক্ষা প্রতিষ্ঠান। .gov মানে সরকারি প্রতিষ্ঠান। দেন হচ্ছে দেখেন বাংলা.net, ঠিক আছে, উদাহরণ বাংলা.net, রকমারি.com, বুয়েট.edu, PPSC.gov, ঠিক আছে। অর্থাৎ আপনি এই যে টপ লেভেল ডোমেনটা আছে সেই ডোমেনের মাধ্যমে বুঝতে পারবেন এটা কোন ধরনের প্রতিষ্ঠান। যেমন হচ্ছে দেখেন, .int মানে কি? আন্তর্জাতিক প্রতিষ্ঠান। .mil সামরিক প্রতিষ্ঠান। .org অলাভজনক প্রতিষ্ঠান, ঠিক আছে। অর্থাৎ আপনি টপ লেভেল যে ডোমেনটা আছে সেই ডোমেনের মাধ্যমে কি আপনি বুঝতে পারবেন এটা কোন ধরনের প্রতিষ্ঠান। দেন এই যে তার আগে যে ডোমেনটা দেয়া থাকে তাকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, তাকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন। যেমন www.yahoo.com, এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন, এটা হচ্ছে কি ইয়াহু মানে কি সেকেন্ড লেভেল ডোমেন। আমি যদি বলি www.উত্তরণ.org, উত্তরণ.org, এই যে ওআরজি এটা তাহলে কি? এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, টপ। উত্তরণ কি? সেকেন্ড লেভেল ডোমেন। ওকে, সো আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ডোমেন, তার আগে থাকলে নর্মাল তাকে বলে সাব ডোমেন বলা হয়, ঠিক আছে, তার আগে থাকলে সাব ডোমেন বলা হয়। সো আমরা ডোমেনটা বুঝলাম। ডোমেনটা বেসিক্যালি কি? একটা আইপি অ্যাড্রেসের সাপেক্ষে আমরা হচ্ছে যে নেমটা ব্যবহার করি সেটা হচ্ছে ডোমেন নেম। সো এটাতে আসলে দুই রকম হতে পারে, টপ লেভেল ডোমেন হতে পারে, এটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেনও হতে পারে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বুঝাই যাচ্ছে এটা আসলে মানে বিস্তৃত পৃথিবীর মধ্যে নেটওয়ার্ক কানেকশন তৈরি করার জন্য, অর্থাৎ কি বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যে কানেকশন তৈরি করার জন্য যে নেটওয়ার্কটা, সেটাকে বলছি আমি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ এই যে ইন্টারনেট যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে ডিনোট করে কি? WWW, ঠিক আছে। অর্থাৎ আপনার যে বিশ্বগ্রাম বা বিশ্বের সাথে আপনি ইন্টার রিলেটেড, আপনি দেখেন খেয়াল করে, আপনি যদি চাইলে চায়না থেকে কোনো কিছু আনতে পারেন, আপনি চাইলে হচ্ছে আপনার কোনো একটা ফ্রেন্ড ফিনল্যান্ডে থাকে তার সাথে কথাবার্তা বলতে পারেন। সো এই যে পুরো একটা বিশ্ব যে আপনার হাতের মুঠোয় আছে, ব্যাপারটাকে আপনি কি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু খুব সহজলভ্য করে ফেলেছেন। সো এই যে বিশ্বব্যাপী যে একটা নেটওয়ার্কের জাল তৈরি হয়েছে তাকে আমরা বলি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, রিসোর্স লোকেটর। ওকে, লোকেটর, এটার মানে কি দেখেন খেয়াল করে,
আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ফাইল খুঁজে পাচ্ছেন চাচ্ছেন হচ্ছে অনলাইনে, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে যে একটা নির্দিষ্ট নাম থাকে, একটা ইউনিফর্ম নাম থাকে, সেটাকে বলে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কয়েকটা ভাগে ভাগ করা থাকে, যেমন ওখানে এইচটিটিপি, এটাকে বলা হচ্ছে প্রোটোকল। দেন হচ্ছে এই যে www.prothomalo.com, এটা হচ্ছে হোস্ট নেম। আর যদি এক্সট্রা কোনো মানে ইনফরমেশন দেয়া থাকে সেটা কিন্তু ফাইল নেম। অর্থাৎ কি, আপনি ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্বারা প্রত্যেকটা ওয়েব পেজে একটা কিন্তু নির্দিষ্ট ঠিকানা পাচ্ছেন। প্রথম যে পার্টটা আছে সেটা কি প্রোটোকল নির্দেশ করে, মাঝখানে পার্টটা হচ্ছে হোস্ট নেম, অতিরিক্ত যে অংশ থাকে তাকে বলা হচ্ছে ফাইল নেম। যেমন এটা হইতে পারে, সাপোজ মনে করেন আমি বললাম এইচটিটিপিএস, ধরেন পিএস, এটা মানে কিন্তু আলটিমেটলি এটা প্রোটোকল নির্দেশ করে, প্রোটোকল প্রোটোকল। এটা হচ্ছে কি হাইপার টেক্সট যেটা আছে, এটা এটা হচ্ছে সিকিউর, সিকিউর। ঠিক আছে। সো আপনাকে বোঝা লাগবে আসলে এই যে আমি ইউআরএল এর কথা বলতেছি, সেখানে এইচটিটিপি টা আসলে কখন ইউজ করব, যখন আমরা এইচটিটিপিএস ইউজ করব। ঠিক আছে। যখন আমি এইচটিটিপিএস ইউজ করি তখন কিন্তু অনেকটা সিকিউর হিসেবে কাজ করে। ঠিক আছে। বাট যখন এইচটিটিপি আমরা জাস্ট ইউজ করি সেখানে কিন্তু এটা কম সিকিউর থাকে। ঠিক আছে। সো আশা করি ইউআরএল এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। তো ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্ট গুলোর কালেকশন গুলোকে কি বলে? এটা বেসিক্যালি কি পুরা যে আপনার কানেকশন থাকে, আপনি যেটা লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে আপনি কোনো একটা ওয়েবসাইটে যান। ঠিক আছে। সো এই যে হাইপার লিঙ্ক যে ডকুমেন্ট গুলো থাকে সবগুলো মিলে তৈরি হয় কি আলটিমেটলি ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। IPv4 এর নিচের কোন গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস? আমি চারটা বলছি, যে এখানে 32টা বিট থাকে, তার মানে কি চারটা এইট, 8888। ঠিক আছে। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে টিসিপি বা আইপি প্রোটোকল কোনটা? এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আগে মনে একবার বলেছিলাম ভুলে স্মার্ট মেল, এটা কিন্তু সিম্পল মেল হবে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল হবে। তারপর আসি ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে কে? হোস্ট নেমকে আইপিএস অনুবাদে অ্যাড্রেস অনুবাদ করে, মানে ডিএনএস যে সার্ভার থাকে সে কি করে হোস্ট নেমকে আইপিএস আইপি যে অ্যাড্রেস আছে সেখানে হচ্ছে অনুবাদ করে। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? আমরা জানি @, দেখেন এটা কিন্তু দুইটা বিসিএস এ আসছে। সো খুবই সিম্পল জিনিস, তারপরে কিন্তু বিসিএস জন্য গুরুত্বপূর্ণ। ওকে। সো ডিএনএস সার্ভারের কাজ কি? সে হচ্ছে কি করে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, অর্থাৎ ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে বা রূপান্তর করে। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? দেখেন আমি কি বলছি, প্রত্যেকটা যে ওয়েব পেজ আছে একটা নির্দিষ্ট ঠিকানা আছে, তাকে বলে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল। IPv6 অ্যাড্রেস কত বিটের? আমি জানি সেটা হচ্ছে 128 বিটের, 128 বিটের। IPv4 কত ছিল? IPv4 সে ছিল হচ্ছে কিন্তু 32 বিটের, 32 বিটের। ঠিক আছে। কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা যায় না? আমি জানি যে ইন্টারনেটে প্রবেশ করতে হলে কি লাগবে, সেটা হচ্ছে লাগবে হচ্ছে ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার। আরো কিছু প্রশ্ন দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট চালুর বছর কোনটি? যখন হচ্ছে অরপানেট চালু হয় 1969 সালে, তখন থেকে কিন্তু ইন্টারনেট চালু হয় 1969 সালে। কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের পদ্ধতিকে কি বলে? সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। আমরা জানি খুবই সহজ জিনিস। বাট দেখেন এই একটা সহজ জিনিস কিন্তু তিনটা বিসিএস এ আসছে। আমি এই জন্যই বলি আসলে একটু যদি প্রশ্ন আপনি ঘাটাঘাটি করেন, যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেখবেন যে ব্যাপারগুলো কিন্তু খুব বেশি কঠিন না, সহজই। ডোমেইন নেম কি? ডোমেইন নেম মানে কি বলছি, যে একটা যে ওয়েবসাইট থাকে তার যে স্বতন্ত্র নাম থাকে সেটাই হচ্ছে কি ডোমেইন নেম। দ্য ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ইজ কল্ড কি? অরপানেট। অরপানেট স্ট্যান্ড ফর কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অটোমেটিক নেটওয়ার্ক, না অটোমেটিক না, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক হচ্ছে, এটাই হচ্ছে উত্তর। সো দেখেন আমরা যা পড়াশোনা করেছি সেগুলাই জাস্ট আসছে, অর্থাৎ মানে তেমন কোনো কঠিন না, জাস্ট আপনি যদি একটু টপিকটা বুঝতে পারেন বা একটু মনে রাখতে পারেন তাহলে কিন্তু সবগুলো উত্তর কিন্তু খুব সহজে করতে পারেন ইনশাল্লাহ। হাউ মেনি বিট অ্যাড্রেস ফর IPv6? আমরা একটু আগে পড়ে আসছি যে IPv6 জন্য কয় লাগে, 128টা বিট লাগে। নেটওয়ার্ক কার্ডে ইউনিক যে ক্রমিক নাম্বার থাকে, ইউনিক যে ক্রমিক নাম্বার থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি, দেখেন আমরা কি বললাম যে একটা আলাদা অ্যাড্রেস থাকে প্রত্যেকটা কোম্পানি, সেটা কি আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। সরি। Which of the following indicates the code top level domain of বাংলাদেশ? তার মধ্যে হচ্ছে .bt, বোঝায় কি বাংলাদেশ। সো আশা করি এই যে প্রশ্নগুলো সলভ করছি আপনাদের জন্য সেগুলো কিন্তু আপনারা আমার আগেই করে ফেলতেছেন। সো ইটস রিয়েলি গুড। এইচটিটিপি মানে কি? দেখেন হাইপার টেক্সট
ট্রান্সফার প্রোটোকল প্রথমেই চলে আসছে, এটাই হচ্ছে উত্তর। ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? ওয়েব পেজ ব্রাউজ করতে কি এইচটিটিপি কিন্তু ব্যবহার করা হয়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কিন্তু ব্যবহার করা হয়। ইউআরএল মিনস কি? ইউআরএল মিনস মানে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, প্রথমটাই হচ্ছে উত্তর। ওকে, এভরি ওয়েব পেজ হ্যাজ এ ইউনিক অ্যাড্রেস কল্ড কি? এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যে কমন করাকে কি বলা হয়? একটা থেকে আমি আরেকটা, সেটা হচ্ছে ব্রাউজিং বলা হয়, ব্রাউজিং করা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? আমি জানি সেটা হচ্ছে ব্রাউজার। ওয়েব ব্রাউজার নয় কোনটি? এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ফায়ারফক্স, অপেরা হচ্ছে ওয়েব ব্রাউজার, বাট ফেসবুক আর ওরাকল এরা কিন্তু আসলে ওয়েব ব্রাউজার কিন্তু না। ঠিক আছে। সার্চ ইঞ্জিন কি? খুব সহজ বোঝা যাচ্ছে যে ইন্টারনেট তথ্য খুঁজতে যে কাজে লাগে সেটাই হচ্ছে কি সার্চ ইঞ্জিন। google.com, চরকি.com, পিপিলিকা.com কি? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে কি, দেখেন খেয়াল করে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা একটা, ঠিক আছে, এটা হচ্ছে কি এটা ভাষা, ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমরা এইচটিএমএল ব্যবহার করে কি করে ওয়েব পেজ ডিজাইন করে থাকি, ওয়েব পেজ ডিজাইন করে থাকি, ঠিক আছে। ওকে, আমরা এখন পরবর্তী যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন মনে করেন হচ্ছে আমরা যে গুগল ডক নিয়ে কাজ করি বা আমরা যে গুগল ড্রাইভ নিয়ে কাজ করি, আমরা কি করি, আমরা এক জায়গায় কিন্তু আমাদের ইনফরমেশনগুলো গ্যাদার করে রাখি। এই যে আলটিমেটলি কোনো একটা জিনিসের মাধ্যমে আমরা যে আমাদের রিসোর্স গুলো গ্যাদার করে রাখতেছি, এটা কিন্তু একটা ক্লাউড কম্পিউটার অংশ। ওকে, সো ক্লাউড কম্পিউটিং বেসিক্যালি তিন প্রকার। এটা হচ্ছে কি রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। সাপোজ আপনার হচ্ছে গুগল ড্রাইভের হচ্ছে আহ, কি বলবো স্টোরেজ শেষ, আপনার আরো স্টোরেজ লাগবে, আপনার কিন্তু টাকা টাকা পে করে আপনার কিন্তু স্টোরেজ কিনতে হবে, অর্থাৎ কি লাগলে আপনাকে টাকা দিতে হবে। এই যে ব্যাপারটা সেটা কি পে অ্যাজ ইউ গো, অর্থাৎ যত আপনি নিচ্ছেন সেই পরিমাণ টাকা আপনাকে পে করতে হবে, ঠিক আছে। অন ডিমান্ড, আপনার চাহিদা অনুসারে কি আপনাকে সার্ভিস দেওয়া হচ্ছে। রিসোর্স স্কেলেবিলিটি, অর্থাৎ কি আপনার যে জিনিসপত্রগুলো প্রয়োজন দরকারি সেগুলো আপনি পাচ্ছেন। এই যে বিষয়গুলো আছে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড বা পে অ্যাজ ইউ গো, এগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। আমরা এখন হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর যে তিনটা তিনটা যে সার্ভিস মডেল আছে তিনটি, সেই তিনটি সার্ভিস মডেল নিয়ে পড়াশোনা করবো। একটা হচ্ছে কি অবকাঠামোগত সেবা বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ব্যাপারটা কিরকম টাইপের, যে আপনি হচ্ছে কোনো জিনিস ভাড়া নিবেন, কোনো একটা জিনিস হচ্ছে যে আপনার দরকার, আপনি সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে আপনি কোনো একটা জিনিস ব্যবহার করছেন বা ভাড়া নিচ্ছেন, সেটাকে বলতেছে কি অবকাঠামোগত সেবা বা আইএএএস বা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এটা উদাহরণ কি ইলাস্টিক কম্পিউটার ক্লাউড, অর্থাৎ অ্যামাজনের যে ইলাস্টিক কম্পিউটার ক্লাউড ইসি টু, ইসি টু, এটা হচ্ছে অ্যামাজনের, এটা হচ্ছে একটা অবকাঠামোগত সেবা। অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট এজিউর বা গ্লোবাল ক্লাউড প্ল্যাটফর্ম, সবগুলাই কি আলটিমেটলি আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। দুই নম্বর আসি হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা বা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এটা বেসিক্যালি কি গুগল অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফট অ্যাজিউর অ্যাপ সার্ভিস বা হিরোকো। বেসিক্যালি আপনাকে উদাহরণগুলো একটু মনে রাখা লাগবে, এই উদাহরণগুলো মনে রাখলে আপনি হচ্ছে খুব সহজে উত্তর করতে পারবেন। প্ল্যাটফর্ম ভিত্তিক বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আপনি ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনার কাজগুলো করতে পারছেন, সো সেই প্ল্যাটফর্মটা আপনাকে দিচ্ছে আপনার কাজটা সম্পূর্ণ করার জন্য। সফটওয়্যার সেবা, সেটা কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সাস। এই সফটওয়্যারটা বেসিক্যালি কি করে, এই যে আমরা বলি যে দেখেন খেয়াল করে, আমরা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এটা একটা সফটওয়্যার। অ্যাট দ্য সেম টাইম যদি চিন্তা করি গুগল ডক বা মনে করেন গুগল এই যে এক্সেল শিট আমরা ব্যবহার করি, ঠিক আছে। সো গুগলের কোনো যখন সেবা আমরা ব্যবহার করতেছি, সেটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু অনলাইনে কিন্তু স্পেস খুঁজে পাচ্ছি যেখানে আমি কাজ করতে পারতেছি, সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারতেছি। সো এই যে একটা সফটওয়্যারের যে সেবা আমি পাচ্ছি, সেটাকে বলতেছি কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যেমন কি গুগল ডক বা হচ্ছে সেলস ফোর্স, মাইক্রোসফট 365 বা গুগল ওয়ার্ক স্পেস, যেগুলোর মাধ্যমে কি আপনি কিন্তু মানে কোথাও না যেয়ে ফিজিক্যালি কোনো কিছু না কিনে কিন্তু পুরো সবার সাথে কানেক্টেড করতে পারে। কিরকম একটা উদাহরণ দিই, দেখেন খেয়াল করে, মনে করেন আপনার কাছে এক্সেল শিট আছে, গুগল এক্সেল শিট। আপনি কিন্তু এই এই এক্সেল শিটের মাধ্যমে আপনার কয়েকটা ফ্রেন্ডকে যুক্ত করে
আপনার কয়েকটা ফ্রেন্ডকে যুক্ত করে আপনি কিন্তু একসাথে কাজ করতে পারতেছেন, তাই না? সো এই যে আলটিমেটলি ওদের সফটওয়্যারটা ব্যবহার করে আপনি কাজ করতে পারতেছেন, এটাকে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সো আমি উদাহরণ দিলাম, প্রত্যেকটা পার্সপেক্টিভে উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। অ্যাট দ্য সেম টাইম ক্লাউড কম্পিউটিং এর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে। রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে এজ ইউ গো। আর এরা তিন ধরনের সার্ভিস দিয়ে থাকে: IaaS, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস; PaaS, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস; SaaS, সফটওয়্যার এজ এ সার্ভিস। ঠিক আছে, সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্ন, গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটার পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটারের একটি দৃষ্টান্ত, সেটা কি? এটা ক্লাউড কম্পিউটিং। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়? আমি একটু উদাহরণগুলো দেখি: অন ডিমান্ড সেলফ সার্ভিস, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, লিমিট কাস্টমাইজেশন, আর ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভিস। বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু ফিজিক্যাল কোনো ওনারশিপ থাকে না, কারণ আপনি ভার্চুয়ালি কিন্তু কাজ করছেন। নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী ব্যবহার করে না? দেখেন, IaaS ব্যবহার করে, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ব্যবহার করে থাকে, তারপর হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ব্যবহার করে থাকে। তার মানে বোঝা যাচ্ছে CaaS এটা কিন্তু গ্রহণ করে না। অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? এটা হচ্ছে অ্যামাজন, অ্যামাজন ওয়েব সার্ভিস। অ্যামাজন ওয়েব সার্ভিস। আমরা একটু আগে দেখে আসছি আমাদের উদাহরণের মধ্যে AWS। AWS, তার মানে উত্তর কি? AWS। নিচের কোন প্রযুক্তি পে এজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? খুবই সহজ, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? অবকাঠামোগত, ইয়েস, এটা হচ্ছে IaaS। প্ল্যাটফর্ম ভিত্তিক, ইয়েস, PaaS। সফটওয়্যার ভিত্তিক, SaaS। ঠিক আছে, তার মানে কি উপরে সবগুলোই কিন্তু মডেলের মধ্যেই পড়ে। ঠিক আছে, ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার, না। একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার, না। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়, ইয়েস, এটাই হচ্ছে তাহলে কি উত্তর। আপনার প্রয়োজন সেই অনুসারে কি আপনাকে সেবা দিচ্ছে। আপনার গুগল ডকের হচ্ছে কোনো সার্ভিস লাগবে, আপনি বলতে পারবেন। আপনার গুগল ড্রাইভের মেয়াদ শেষ বা গুগল ড্রাইভের হচ্ছে স্টোরেজ শেষ, আপনি কিন্তু টাকা দিয়ে সেটা কিনতে পারতেছেন। সো ব্যবহারকারীর যে চাহিদা সেই অনুযায়ী কি কম্পিউটিং সেবা দিয়ে থাকে। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হলো কি? অর্থশাস্ত্র, ইয়াস; সময় শাস্ত্র, ইয়াস; স্থানের শাস্ত্র, ইয়াস; উপরে সবকটি। একটু খেয়াল করে দেখেন, আপনি কোনো গ্রুপ ওয়ার্ক করবেন, কোনো প্রজেক্টের কাজ করবেন, আপনারা এক একজন এক এক জায়গায় আছেন, আপনারা সব জায়গা থেকে কিন্তু কানেক্ট থাকতে পারবেন কি? গুগল ফর্মের মাধ্যমে। অর্থাৎ সেটা কি করতেছে? স্থানের সাশ্রয় করতেছে, সময় সাশ্রয় করতেছে, অর্থের কিন্তু সাশ্রয় করতেছে। উপরে সবকটি হবে উত্তর। দেখেন, মানে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বাট সবগুলো কিন্তু খুবই সহজ। আর খুবই কিন্তু সহজে বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটা কি। সো মোটামুটি আজকের যে লেকচারটা ছিল সেই লেকচার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো যে কথাটা বলবো, আজকে যে টপিকগুলো পড়িয়েছি, মোবাইল প্রযুক্তি, মোবাইল যে জেনারেশন গুলো ছিল, এট দ্য সেম টাইম ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়ানো হয়েছে। প্রত্যেকটা টপিক কিন্তু আসলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজার। সো একটু উদাহরণ ধরে ধরে একটু প্র্যাকটিস করে পড়বেন, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো প্রিভিয়াস ইয়ার প্লাস সম্ভাব্য প্রচুর প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি, যেন হচ্ছে কি কি প্রশ্ন আসতে পারে সে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যান। আমি বারবার রিকোয়েস্ট করবো এটা যেন নোট করে পড়েন, তাহলে আপনার পড়াটা যেমন গোছানো হয়ে যায়, আপনি খুব সহজে রিভিশন করতে পারবেন। সো সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।